নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আজ আমার সঙ্গে আছে দীপ্তিমান মুখোপাধ্যায় দীর্ঘদিন কলকাতায় বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, নামকরা পত্রপত্রিকা, এবং এখনো একটি বিশিষ্ট পত্রিকার সঙ্গে সে কাজ করছে। এই রাজ্যের রাজনীতি নিয়ে সে দীর্ঘদিন যে কাজ করেছে, তার কাছে আমরা কিছু বিশ্লেষণ শুনবো। এই বিশেষ করে বর্তমান যে তৃণমূলের রাজনীতি, শাসক দলের রাজনীতি, সেখানে বেশ কিছু চমক এসেছে, আমরা দেখতে পাচ্ছি। একটা একটা মোড়ের দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যে তৃণমূলে এক সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম একলা, পরে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তার ভাইপো ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমে দলের মধ্যে সেনাপতি হিসেবে অভিহিত হতেন, মানে তিনি সব করছিলেন কার্যত। সেই সেনাপতি এখন কোথায়, এবং ভবিষ্যতে তাহলে দলটার কি হবে? কারণ মমতা বলছেন তিনি একাই 100, তিনিই দল চালাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা ঘটনা যে তৃণমূলের কর্মসমিতির বৈঠক যেটা পুজোর পরে হয়েছে, সেই কর্মসমিতির বৈঠকের পর থেকে তৃণমূলের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক বদলে গিয়েছে। কর্মসমিতির বৈঠকে আগে পর্যন্ত তৃণমূলের প্রথম সারি, মেজ সারি সমস্ত নেতারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে উল্লেখ করা হতো, কিন্তু কর্মসমিতির বৈঠকে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মুখপাত্র করে দেওয়া হলো, রাজ্যের জন্য একটা পৃথক কমিটি গঠন করে দেওয়া হলো, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি শেষ কথা। এবং পরবর্তীকালে গত সোমবার দলের পরিষদীয় বৈঠকে সেখানেও তিনি বলে দিলেন যে আমি দলের চেয়ারপারসন, আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তার বাইরে দলের আর কেউ একাধিক কোনো ইয়ে নেই। মানে দলের ভরকেন্দ্র যে একটাই মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু সেখানেই স্পষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে দেখা গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে তিনি তার মতামত দিয়েছেন এবং সেই মতামত প্রকাশ্যে দিয়েছেন। 21শে জুলাই ধর্মতলা সমাবেশ থেকে তিনি জানিয়েছিলেন যে দলে রদবদল করা হবে, কিন্তু সেই রদবদল কার্যত হয়নি। উনি তার গত নভেম্বরের 9 তারিখে জন্মদিনের দিন উনি পরিষ্কার বলে দিলেন যে রদবদলের খসড়া আমি দলনেত্রীকে জমা দিয়েছি, দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই খসড়া কোনো ইমপ্লিকেশন হয়নি এখনো পর্যন্ত। এরই মধ্যে কর্মসমিতি বৈঠক হয়েছে, কর্মসমিতি বৈঠকে যা যা হওয়ার তাতে দেখাই গেছে যে ওই খসড়া বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইন দ্য মিনটাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন দলনেত্রীর সিদ্ধান্তই শিরোধার্য। এখন এইরকম একটা জায়গা যখন তৈরি হয়েছে, তৃণমূলের মধ্যে অনেকেই নিয়ে প্রশ্ন তুলছে যে তাহলে কি এই মুহূর্তে তৃণমূলের ভবিষ্যৎ কিছু নেই, পরবর্তী প্রজন্ম কিছু নেই? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে গুরুত্ব দিয়েছেন। আবার এটা মনে রাখতে হবে, গতকাল রাজ্যসভার যে আসন বিন্যাস মানে বন্টন হয়েছে, সেখানে তৃণমূল প্রার্থী হিসেবে করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সিপিএম সাংসদ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম থেকে বহিষ্কার হয়ে গেছিলেন, তিনি কিছুদিন সাংসদ হিসেবে, রাজ্যসভার সাংসদ হিসেবেই কিন্তু তিনি দলহীন সাংসদ ছিলেন। পরবর্তীকালে তার সাংসদ পদ যাওয়ার পর তিনি তৃণমূলে জয়েন করেন, এবং সেই জয়েনিংটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই টুইট, যখন দল তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার 5 মিনিটের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, এবং আরো মানে লক্ষণীয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বলে দিলেন যে প্যাক ফ্যাক্ট কারো সমীক্ষায় তোমরা কান দেবে না। সেখানে দেখা গেল প্রতীক জৈন কালকে পোস্ট করলেন। এর আগে প্রতীক জৈন, আইপ্যাকের কর্ণধার, তাকে কিন্তু কোনদিন পোস্ট করতে দেখা যায়নি, কোন রকম তিনি রাজনৈতিক ভাবে প্রকাশ্যে আসেননি, কিন্তু গতকাল প্রতীক জৈন তার প্রার্থী হিসেবে তিনি পোস্ট করলেন। ফলে তাৎপর্যপূর্ণভাবে এটা উল্লেখ করাই যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে অভিষেককে কণ্ঠস্বাক্ষর দিচ্ছেন এটাও যেমন নয়, তেমনি অভিষেকের সব রেকমেন্ডেশন মেনে নিচ্ছেন এটাও নয়। কিন্তু এটা ঠিক যে দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে গুরুত্বটা দেওয়া হতো, যে দলের নেতারাই যে সেনাপতি হিসেবে উল্লেখ করতেন, সেই সেনাপতি বলাটা কিন্তু গত
কর্মসমিতির বৈঠকের পর থেকে বন্ধ হয়ে গেছে। ফলে এর আগের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ছিলেন, তিনিও দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবেই বলা যেত, কিন্তু তিনি সেকেন্ড ইন কমান্ড হওয়ার পরে তাকে কিন্তু আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে নিয়ে আসা হয়েছিল সুব্রত বক্সিকে, যিনি কিন্তু বরাবরই একটু নীরবে থাকতে ভালোবাসেন, ফলে তিনিও কিন্তু কোনোভাবেই প্রকাশ্যে আসেননি। তারপরে এক সেকেন্ড, সুব্রত বক্সী আজ পর্যন্ত কোনো বিতর্কিত কথাও বলেননি, কোনো বিতর্কের মধ্যেও যাননি দলের মধ্যে, একেবারেই উনি বিতর্কিত কথা বলেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বাসযোগ্য বা মানে যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছে সুব্রত বক্সী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সুব্রত বক্সী মিডিয়ার সামনে আসতেও খুব একটা পছন্দ করেন না, মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক মানে ভালো বলা যাবে না, খারাপ বললেও ভুল হবে, কিন্তু কোনো সম্পর্কই তার নেই বলতে গেলে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে অনেক আসতেন, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতেন, তিনি নবজোয়ার কর্মসূচিতে তার মিডিয়া টিম সঙ্গে ছিল, তিনি অনেক বেশি এক্সপোজ করেছিলেন নিজেকে। কিন্তু যখন একটা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে, যখন তৃণমূল রাজনীতিতেই অনেকে হয়তো এটা ভাবতে শুরু করেছেন যে প্যারালাল একটা সংগঠন তৈরি হয়ে যাচ্ছে বা একটা গোষ্ঠী তৈরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন কিন্তু সেই জায়গা থেকে দলনেত্রী সিদ্ধান্ত নিলেন যে দলের প্রবীণ নবীনের মধ্যে সমন্বয় এটা যাতে থাকে, তার জন্য কাউকে বাড়তি গুরুত্ব তিনি দিলেন না। এবং এইখানেই উল্লেখযোগ্য, যিনি দলের যে নতুন মুখপাত্রের তালিকা তৈরি হয়েছে তাতে রিজু বসু থেকে শুরু করে বেশ কয়েকজন যুব নেতা যারা অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল, তারা কিন্তু বাদ গিয়েছে। সেই জায়গায় এসছে মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে অরূপ বিশ্বাসের নাম, ফিরহাদ হাকিম বা দলের যারা প্রবীণ নেতা বলেই পরিচিত। এই জায়গাটাই একটা লক্ষণীয়। এই আর একটা দীপ্তিমান, তুমি যেটা বললে একদম খুব পরিষ্কার ভাবে বলেছো, তুমি বুঝিয়ে গেছো, মানে বুঝিয়ে বলেছো যে কথাটা বলবার। একটা এর মধ্যে প্রশ্ন উঠে আসে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজস্ব ঘনিষ্ঠ বৃত্ত থেকে সরিয়ে দিলেন, কার্যত কেন সরিয়ে দিলেন বলছি, যে যদি না সরিয়ে দিতেন তাহলে দলের অন্যতম মুখপাত্র তাকে করতেন না, নিশ্চয় একটা বিশেষ মুখপাত্র তিনি হতেন, তাও হননি, অন্যতম মুখপাত্র হয়ে বসে আছেন, একজন, ওয়ান অফ দেম, এক নম্বর। দু নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে সাজাচ্ছিলেন, মমতা কি আবার ঢেলে নতুন করে সাজাবেন দলটাকে? হ্যাঁ, এই জায়গাতে দলের মধ্যে একটা বিভাজন কার্যত তৈরি হয়েছে। অনেকে মনে করছেন যে কর্পোরেট স্টাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তৈরি করছিলেন, দলের মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরনো ঘরানার যে রাজনীতি, সেইটার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এখনো আইপ্যাক কিন্তু যথেষ্ট সক্রিয়। হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্ত রেকমেন্ডেশন হয়তো মানবেন না। গত পরশু যে সংবাদ মাধ্যমে, বেসরকারি সংবাদ মাধ্যমে একটা যে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন যে বেসরকারি ওই সংস্থাগুলো তারা টাকার বিনিময়ে সমীক্ষা করতে পারে, সেই সমীক্ষার জায়গা থেকে তারা হয়তো সমীক্ষাটা করবে, তারা তাদের রেকমেন্ডেশন দিতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী যে পুরোটা মানবেন না এবং টোটালটাই যে কর্পোরেট আদলে দলটা চলবে এটাও যেমন চলবে না, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের বৈঠকে। এবং সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে দল চলবে দলের কর্মীদের মধ্যে থেকে, সেখানে বাইরের কোনো সংস্থাকে নাক গলাতে দেওয়া হবে না, এই স্পষ্ট এই কথাটা তিনি বলেছেন। এবং সেখানে বিধায়কদের 225 জন বিধায়ক এই মুহূর্তে তৃণমূলের অফিসিয়াল, তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপ অ্যাডমিন অরূপ বিশ্বাস। বিধায়করা তাদের বক্তব্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জানাচ্ছেন, সেই গ্রুপে মুখ্যমন্ত্রীর কাছে সেই বক্তব্য পৌঁছচ্ছে। এবং অদ্ভুত ভাবে যেদিনই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি হলো পরিষদীয় দলের বৈঠকের পর দিন, সেদিনই হুমায়ুন কবির, যিনি গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা বা অন্যান্য নানান বিষয় নিয়ে দাবি তুলছিলেন, তিনি সম্পূর্ণ বেঁকে বসলেন এবং তিনি বললেন দলনেত্রী সর্বোচ্চ নেত্রী, ফলে তার বক্তব্যই
শিরোধার্য, তার বক্তব্যের বাইরে আমরা যাব না। এইরকম জায়গায় আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে বিভিন্ন রাজনৈতিক তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে, যে দল পুরোপুরি কর্পোরেট কালচারে যেটা জ্বলে গেছিল গত কয়েকটা নির্বাচন, সেটা এখন না গেলেও 26-এর নির্বাচনের আগে দলকে কিছুটা হলেও কর্পোরেট কালচারে যেতে হবে। তার কারণ যে গ্রাসরুট থেকে রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে আসছিল, সেই গ্রাসরুটের রিপোর্টের অনেক অসঙ্গতি মুখ্যমন্ত্রী পাচ্ছিলেন। আবার টোটালি কর্পোরেট কালচারে গিয়ে সমীক্ষক দলের রিপোর্টের উপর যে মুখ্যমন্ত্রী টোটালটা ভরসা করছেন তাও নয়। দুটোকে কম্পেয়ার করে যে কারণে মুখ্যমন্ত্রী নিজেই দলের রাশ নিজের হাতে নিয়ে নিয়েছেন 26-এর লোকসভা নির্বাচনের আগে, যেখানে আর মাত্র 1.5 বছরের হাতে সময় আছে দলের। এই 1.5 বছর আগে থেকেই মুখ্যমন্ত্রী 26-এর নির্বাচনের লক্ষ্য নিয়ে নিয়েছেন এবং সেটা বলে দিয়েছেন 26-এর নির্বাচনে আমাদের লড়াইটা এখন থেকেই শুরু করে দিতে হবে। ফলে একটা মিক্স দেখা যেতে পারে কর্পোরেট কালচার এবং পুরনো ঘরানা, দুটোকে মিলিয়ে একটা মিক্সড একটা দেখা যেতে পারে। তার ফলাফল কি হবে সেটা 26-এর ফলাফলই বোঝা যাবে। তবে এই মুহূর্তে যেটা পরিস্থিতি, বিরোধী দলের যেহেতু কোনো ঐক্যবদ্ধতা বা তাদের বিভিন্ন রকম সাংগঠনিক সমস্যা থাকতে পারে আছে, সেই সাংগঠনিক সমস্যার কারণে হয়তো মুখ্যমন্ত্রীকে এবছরের বিধানসভা নির্বাচনে বড় লড়াইয়ের মধ্যে হয়তো পড়তে হবে না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এইটা ধারণা আছে যে অ্যান্টি ইনকম্বেন্সি ফ্যাক্টর, যেটা 15 বছরের অ্যান্টি ইনকম্বেন্সি ফ্যাক্টর, সেটা কিন্তু মুখোমুখি হতে হবে এবারের বিধানসভা নির্বাচনে। আচ্ছা, একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই সময় যখন এই বিরোধীদের কথা এলো, এই যে বাংলাদেশ নিয়ে বিশেষ করে বিজেপি যেভাবে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের, কয়েক জায়গায় মিছিল হচ্ছে, খুব বড় রকমের মিছিল হচ্ছে, বাংলাদেশের ঘটনায় যে রিয়াকশন হচ্ছে মানুষের, এটার প্রভাব কি তৃণমূল, আমি এটা একবার তৃণমূলের ভেতরে, তৃণমূল কি মনে করছে যে প্রভাব আগামী নির্বাচনে পড়বে নাকি পড়বে না, নাকি আংশিক পড়বে? এক্স্যাক্টলি এই জায়গাটাতেই গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর যে বার্তা, শান্তি সেনা বাংলাদেশে পাঠানো, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে তিনি যেভাবে সোচ্চার হয়েছেন, বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে হিন্দুদের হয়ে গলা ফাটাতে এর আগে মুখ্যমন্ত্রীকে সেভাবে দেখা যায়নি, কিন্তু উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের শান্তি সেনা পাঠানো হোক, কারণ সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। এইরকম একটা জায়গায় বিজেপি যে আন্দোলনটা এতদিনে শুরু করেছে সেটা হচ্ছে বাংলাদেশি ইস্যুটা নিয়ে, বাংলাদেশে মানে সংখ্যালঘু নির্যাতন। এবং এই ইস্যুতে এটা ঘটনা যে ওপার বাংলায় যে সমস্ত এপারের অনেক আত্মীয় স্বজন, মানে বাসিন্দার অনেক আত্মীয় স্বজন ওপারে থাকে, সেই জায়গা থেকে তাদের সেন্টিমেন্টটা কিন্তু বিজেপি এখানে ক্যাশ করার চেষ্টা করছে। সমান্তরাল ভাবে তৃণমূল বাংলাদেশে শান্তি ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাটাকে যেভাবে সামনে নিয়ে আসছে, সেই ইস্যুটাকে পাশাপাশি আরো অন্য ইস্যু গুলোকে সামনে নিয়ে আসছে। যেমন এই 2 দিন আগে জয়নগর ধর্ষণ কাণ্ডে 62 দিনের মাথায় চার্জশিট এবং সাজা হয়ে ঘোষণা, যেখানে তার আগে ঘটে যাওয়া আজকাল মামলার কোনো কিছু হলো না। এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে বিজেপিকে মোকাবিলা করার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি আন্দোলন তৈরি করেছে, কিন্তু সেই আন্দোলন ধরে রাখতে পারেনি এর আগেও। ফলে এইটাকে ওরা কতটা আগামী দিনে নিয়ে যেতে পারবে এবং 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে তারা কতটা জিয়ে রাখতে পারবে, এটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যেও সংশয় আছে। ফলে তাদের মধ্যে কিছু আশার একটা মানে রয়েছে। কিন্তু এটা ঘটনা যে তৃণমূলও কিন্তু হিন্দুদের উপর অত্যাচার ইস্যুটাকে নিয়ে লড়াই করে যাচ্ছে এবং তারাও বলে যাচ্ছে যে আমরা হিন্দুদের পাশে আছি। এখন কেন্দ্রীয় সরকারকে তারা ব্লেম দিয়ে তারা এখন বিজেপির যে আন্দোলন সেটাকে ভেস্তে দেওয়ার একটা বা তাদেরকে মোকাবিলা করার চেষ্টা করছে। কিন্তু সেই মোকাবিলা করার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যতটা মরিয়া হয়ে করা শুরু হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি বা বিধানসভার বাইরে তৃণমূল নেতাদের বিবৃতি, এখানে স্পষ্ট যে বাংলাদেশ ইস্যু নিয়ে তৃণমূল যথেষ্ট বিব্রত এবং সংখ্যালঘুদের উপরে। এবং এখানে একটা লক্ষণীয় যে এখানে দলের নেতাদের কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে বাংলাদেশ ইস্যুতে দলের নেতারা যেন কোনো প্রকাশ্যে বিবৃতি না দেন, যা বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এবারে আমি দেখো এখানে একটা আরেকটা খুব লক্ষণীয় ব্যাপার আমি লক্ষ্য করেছি, এটা আমার লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে ইসকন বাংলাদেশে ইসকন নিয়ে ইসকনের সন্ন্যাসীকে
জেলে পাঠানো নিয়ে যে যে ঘটনা ঘটেছে তাই নিয়ে এখানে যে পরিমাণ অভিযোগ উঠেছে যা বা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এখানে অন্যান্য যে সংগঠনগুলো আছে হিন্দু সংগঠন আশ্চর্যজনক ভাবে তারা কিন্তু চুপ করে আছে, মানে রামকৃষ্ণ মিশনের মতন, ভারত সেবাশ্রম সংঘের মতন বা লোকনাথ, বিভিন্ন সংগঠন যারা হিন্দু সংগঠন বলে পরিচিত, তারা কিন্তু এই ব্যাপারে কোন রকমের বিবৃতি এখনো দেয়নি বা দিচ্ছে না। এইটা কি একটা, যদি বিজেপি এইটা ইসকনের সাধুর ইয়েতে করতে থাকে এবং তাতে কি শেষ পর্যন্ত এইটাও একটা বিভাজন হয়ে যাবে যে হিন্দুদের যারা অন্যান্য সংগঠনের সঙ্গে আছে তারা যেমন আসছে না এইটা ব্যাপারটায়, সেটা কি মানে তৃণমূলের ফেভারে যাবে, যে তৃণমূল যেভাবে করছে তাতে কি তারা সন্তুষ্ট মনে হবে, নাকি বিজেপির পক্ষে যাবে? এই সমস্ত ব্যাপারটা খুব এখনো খুব ধোঁয়াশার মধ্যে আছে। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা খুব উল্লেখযোগ্য যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা লোকনাথ মিশন, এরা কিন্তু কেউ এই ইস্যুতে একবারও প্রকাশ্যে কিছু বলেনি। বরং রামকৃষ্ণ দেবের নামে যে বিশ্ববিদ্যালয় হওয়ার বিল অনুমোদিত হয়েছে বিধানসভায়, সেটা নিয়ে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তারা বাংলাদেশ ইস্যুতে একটাও কোনো প্রকাশ্যে কোনো বিবৃতি এখনো পর্যন্ত তারা দেয়নি। এখন এই জায়গা থেকে মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা লোকনাথ মিশন এদের সবার সঙ্গে যোগাযোগ রাখছেন যে তাদের কেউ আক্রান্ত হচ্ছেন কিনা বা আক্রান্ত হলে তাদেরকে কিভাবে সেফগার্ড করা যায়। ইসকনের প্রধানের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এখন হিন্দু ভোট বা সনাতনী ভোট, যেটাকে বিরোধীরা বারবার প্রচার করছে সনাতনী ভোট, সনাতনী ভোট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বরাবর দেখা যাচ্ছে যে এই বিভাজন রাজনীতিটা বড্ড স্পষ্ট হয়ে উঠছে। এই রাজনীতিটা স্পষ্ট হয়ে ওঠার কারণে কিন্তু আগামী নির্বাচনে এই যে সমস্ত সংগঠন, ইসকনের বাইরে যে সংগঠন, সেই সংগঠনগুলো যদি আগামী দিনে আরো বেশি প্রচারে না যায় বাংলাদেশে আন্দোলন মানে অত্যাচার নিয়ে, তারা যদি নীরব থাকে, সেই নীরব থাকাটা কিন্তু তৃণমূলকে অ্যাডভান্টেজ হবে। কারণ হিন্দু ধর্মের বা হিন্দু সংস্কৃতির সবাই যে বাংলাদেশ ইস্যুতে প্রকাশ্যে সরব হয়েছে তা কিন্তু নয়। হিন্দু মহাসভা বা কয়েকটা সংগঠন এটা নিয়ে একজন হয়েছে ভারত সেবাশ্রম সংঘের একমাত্র ওই কানাই মহারাজ, যিনি এর আগে বলেছিলেন, তিনিও কিন্তু সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের, যিনি বেলডাঙ্গা, কিন্তু যাকে নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছে, কিন্তু তিনিও খুব নরম ভাবেই বলেছেন, তিনি খুব কড়া ভাবে বিশেষ করে প্রতিক্রিয়া দেননি, আমি শুনেছি যেটা। আমার বক্তব্য হচ্ছে এখানে, এবং এখন বাংলাদেশ থেকে বিভিন্ন ফিডব্যাকে বিভিন্ন জায়গায় এখানেও আমাদের হয়েছে, তারা খুব জোর গলায় বলছে যে পশ্চিমবঙ্গের যে মেন স্ট্রিম মিডিয়া, পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলা মিডিয়া বা ভারত সরকারের মিডিয়া বলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মিডিয়া বলছে যে তারা অনেক সময় ফেক নিউজ দেখাচ্ছে, ভুয়ো নিউজ দেখাচ্ছে, এই ধরনের কথাবার্তা বাংলাদেশেও চলছে। কিন্তু বাংলাদেশেও ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন ধর্মের কথা বলেছেন। এখন তার হয়তো একটা কিছু বার্তা ওরা দিতে চাইছে বা ইয়ে করতে চাইছে। আমার বক্তব্য, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিও তো গতকালকে বিবৃতি দিয়ে পরিষ্কার বলেছেন ইউনূস সরকারকে রাজধর্ম পালন করার। কাজে এই ঘটনাগুলো ওখানেও হয়েছে, কাজে এখানে হয়েছে। এটা কি আমি দেখতে পাচ্ছি, যতই তৃণমূল বলুক, শান্তি সেনা পাঠানোর ব্যাপারটা খুবই অ্যাবসার্ড, আমরা জানি। শশী তরুণ তো বলেই দিয়েছেন, কংগ্রেসের এমপি, যে এটা তো হয় না, এরকম ভাবে শান্তি সেনা পাঠানো যায় না, এটা ঠিক আছে, এবং বাংলাদেশও তাই নিয়ে জানিয়েছে প্রতিক্রিয়া, আমি শুনেওছি। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যদি এখানে বিজেপি এইটা ক্যাশ করতে না পারে, এই জিনিসটা হিন্দু ভোট যদি ক্যাশ করতে না পারে, তাহলে আগামী বিধানসভায় এই রাজ্যে বিজেপি কি একেবারে আরো তলানিতে পৌঁছে যাবে? মানে তৃণমূল কি আরো এগিয়ে যাবে? কারণ অন্যদিকে আরজিকর আন্দোলনে আজ যাই হোক বামেদের ভোট বিরাট বাড়েনি, 1000 ভোট হয়তো বেড়েছে উপনির্বাচনে আমরা দেখেছি, কিন্তু বামেদের এই যে
শহরাঞ্চলে যেটা একটা ক্ষয় হয়েছিল খানিকটা মেকআপ হয়েছে। তাতে কি পরিস্থিতিটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত? তাহলে বিজেপির কি দাঁড়াবে, বামেদের কি দাঁড়াবে, আর তৃণমূলের কি দাঁড়াবে? হ্যাঁ, একদমই তাই। কারণ হচ্ছে যে বামেরা শহরাঞ্চলে তাদের নিজেদের হারানো জমিটা কিছুটা হলেও ফিরে পেতে যাচ্ছে, যদিও তারা 5টা যে কেন্দ্র 5টাতেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। একমাত্র আইএসএফ এর কেন্দ্রটাতে সেকেন্ড পজিশন তারা পেয়েছিল হারোয়া সংখ্যালঘু অধ্যুষিত। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিজেপি ভোটটা তখনই কমবে যখন বামেদের ভোটটা বাড়বে। কিন্তু এই মুহূর্তে বামেদের একটা সবচেয়ে বড় সমস্যা যেটা তৈরি হয়েছে, বামেদের উল্লেখযোগ্য কোনো সেই মুখ যারা 2021-এর বিধানসভা নির্বাচনে দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে যে সমস্ত নতুন প্রজন্মকে সামনে নিয়ে এসেছিল, সেই মুখগুলো কিন্তু এখন আর আন্দোলনের মধ্যে সেভাবে দেখা যাচ্ছে না। এটা বামেদের ক্ষেত্রে একটা বড় নেগেটিভ পয়েন্ট তৈরি হয়ে দাঁড়াচ্ছে। আমার ব্যক্তিগতভাবে যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা হয়েছে, তাতে সেক্ষেত্রে বলছে দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায় বা যে সমস্ত পুরনো নেতারা যারা রয়েছে, মানে নতুন নেতারা যারা রয়েছেন, তারা যদি সামনে সারিতে আসতেন তাহলে বোধহয় বামেদের ভোটটা আরো একটু বাড়তে পারত। কিন্তু এখনো পর্যন্ত বামেদের সেই পুরনো নেতা সুজন চক্রবর্তী, মোহাম্মদ বিমান বসু, এই পুরনো নেতাদের উপরই বামেরা ভরসা করে রয়েছে। এখন বামেরা উত্তরবঙ্গে তাদের ভোট ব্যাংক যদি হিসাব করে দেখা যায় যে 2021-এর বিধানসভা নির্বাচনের থেকে বা 2024-এর লোকসভা নির্বাচনের থেকে বাই ইলেকশনে ভোট সংখ্যা কিছুটা হলেও বেড়েছে বামেদের। এই ভোট সংখ্যাটা যদি আরো বাড়ে তাহলে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু বামেদের ভোটটা বাড়লে তৃণমূলের ক্ষেত্রে সেটা লাভজনক হবে, সেটা বিজেপির ক্ষেত্রে আরো ক্ষতি হবে। বিজেপি লোকসভায় আসন সংখ্যা অনেক খুইয়েছে, আগামী দিনে এই আসন সংখ্যা আরো খুঁয়ে যেতে পারে তাদের। কারণ হচ্ছে যে এখন ওদের এই মুহূর্তে 66 জন অফিসিয়াল এমএলএ তৃণমূলের, বিজেপির। তার মধ্যে সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে কয়েকজন যারা তৃণমূলের সঙ্গে আছে কিন্তু অফিসিয়ালি বিজেপি মানে এমএলএ। ফলে এইরকম পরিস্থিতিতে 2026-এ অমিত শাহ বা অন্যান্যরা যারা পশ্চিমবঙ্গ নিয়ে যে খুব বেশি আশাবাদী, আমার অন্তত সেটা এখনো পর্যন্ত মনে হচ্ছে না। কারণ তারা উপনির্বাচনে কোনো রকম গুরুত্ব দেননি বা সাংগঠনিক ভাবে আর 1.5 বছর বাদে নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের 1 বছর আগে 2020 সালের জানুয়ারি মাস থেকে তারা কিন্তু পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন আপকে বার 200 পার। এবার কিন্তু আর 1 বছরের মাথায় 1.5 বছরের মাথায় নির্বাচন, এখনো পর্যন্ত কিন্তু বিজেপি নেতারা কেউ ঝাঁপিয়ে পড়েননি। আমরা দীপ্তিমান, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর অনেকক্ষণ কথা হয়েছে আমাদের। একটাই শুধু বলতে চাই যে তুমি এইটুকু একটু শেষ করো, রাউন্ড আপ করে দাও, যে তাহলে যদি এই আজকের বাংলাদেশ ইস্যুটা যদি প্রশমিত হয়ে যায় আগামী 3 থেকে 4 থেকে 5 মাসের মধ্যে, তাহলে বিজেপির হাতে কার্যত, বঙ্গ বিজেপির কথা বলছি, বঙ্গ বিজেপির হাতে কোনো এজেন্ডা থাকছে কি? আর যদি না থাকে তাহলে তারা কি নিয়ে এগোবে? বঙ্গ বিজেপির হাতে এজেন্ডা নেই আমার মনে হয়, এটা বলা ভুল হবে। রাজ্যের একাধিক প্রকল্পে দুর্নীতি, নেতাদের দুর্নীতি সহ একাধিক ইস্যু বঙ্গ বিজেপির হাতে রয়েছে, কিন্তু বঙ্গ বিজেপি সেই ইস্যুগুলোকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেনি, যেটার ব্যর্থতা বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। এটা বিজেপির ব্যর্থতা। আবার এটাও ঠিক যে বাংলাদেশ পরিস্থিতি যদি আগামী 2-3 মাস বা 4 মাস বা 5 মাসের মধ্যে প্রশমিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির হাতে সে অর্থে কোনো বার্নিং ইস্যু থাকবে না যে ইস্যুটাকে নিয়ে তারা এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর তখন আর ভোটের থাকবে বাকি মাত্র আর 1টা বছর। তাহলে তারা আগামী দিনে কি করবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নে যদি বামেরা নিজেদের, যখন গতকালকেই একটা খবর আমি দেখছিলাম এবং সেখানে মোহাম্মদ সেলিমের বক্তব্য দেখছিলাম যে তারা আবার গ্রামে ফিরে যেতে চায়, গ্রামের মানুষের সঙ্গে তারা আবার সংযোগ বাড়াতে চায়। সিপিএম বা বামেরা যদি গ্রামের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি করে তাহলে কিন্তু দেখা যাবে বামেদের ভোট ব্যাংক কিন্তু বাড়লেও বাড়তে পারে, কারণ অ্যান্টি তৃণমূল যে ভোট, সেই ভোটটা কিন্তু সেখানেই যাবে। সেক্ষেত্রে
বামেদের দিকেই যাবে। ফলে সেখানে বিজেপির আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বিজেপির ভবিষ্যতে কি নিয়ে লড়াই করবে সেটা কিন্তু বিজেপিকে ভাবার প্রয়োজনের জায়গায় চলে এসেছে। এবং তৃণমূলের ক্ষেত্রে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ যেভাবে নিয়েছেন, তাতে তিনি দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাউকে তুলে ধরতে যেমন চাইছেন না, তেমনি দলে কাউকে অপরিহার্য বলেও ঘোষণা করতে চাইছেন। বুঝতে পেরেছি। এবং তিনি নিজেই সমস্তটা যেহেতু ঠিক করছেন, এবং কিন্তু একই সঙ্গে তুমি যেটা বললে যে এটাও ঠিকই, আইপ্যাক টাইপ্যাক তিনি মানবেন না, কিন্তু সমীক্ষাটা তিনি মানবেন। সমীক্ষা দেখে বিশ্লেষণটা তিনি করবেন, এবং কে কোথায় ক্যান্ডিডেট হবে, প্রার্থী হবে, সেটা তিনি সিদ্ধান্তটা তিনি নেবেন, একেবারে তিনি নেবেন। এইটুকু বুঝতে পারলাম। অনেক কথা হলো দীপ্তিমান, আজকে আমাদের দীপ্তিমানের সঙ্গে অনেক কথা হলো, আপনারা শুনলেন, এবং আপনাদের আশা করি সকলেই ভালো লাগবে, প্রত্যেক যারাই শুনছেন, যারা দর্শক আছেন আমাদের। এবং এই যে তৃণমূল সরকার, মানে তৃণমূল যাদের বিরুদ্ধে এত অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ, বিভিন্ন জিনিস, এবং সেই ঝড়ঝাপটা কাটিয়ে মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়েছেন, কিন্তু তার মানে তো এই নয় যে দুর্নীতিগুলো সব সরে গিয়েছে, অভিযোগগুলো সরে গিয়েছে, বা সরকার একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছে, তা তো নয়। কিন্তু যে প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাদের কাছে সেই রকম ভাবে কোনো এজেন্ডা নেই, একমাত্র একটি এজেন্ডা পড়ে আছে, এবং সেটাও সত্যি কথা বলতে সেটা একটা বিদেশি এজেন্ডা। আমাদের এই রাজ্যের এজেন্ডা হবে কিনা সেটা বাংলাদেশ ঠিক করবে। যদি বাংলাদেশ ইতিমধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলে, তাহলে বিজেপির হাতে কি থাকবে পেন্সিল ছাড়া আমাদের ভাবতে হবে। দীপ্তিমান, তোমাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা শুনলেন তাদের অনেককে ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।